হে ভগবান, তুমি সবার মঙ্গল করো। ভালোয় ভালো যেন মেয়েটার বিয়েটা উতরে যায়। তুমি দেখো। তুমি চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। তাছাড়া বাড়িতে তো সবাই আছে। তুমি আর চিন্তা করো না তো, শরীর খারাপ করবে। এমনি এমনি কি চিন্তা করছি রে মা? তুই যে আমাদের একমাত্র মেয়ে। তোর বাবা সারা জীবন যা কিছু উপার্জন করে জমিয়েছে তোর জন্য, তোর ভবিষ্যতের জন্য, যেন তোর ভালো হয় তার জন্য। জানি জানি, তা আমি জানি। ছোটবেলা থেকে কোনোদিন তোমরা আমাকে কোনো অভাব বুঝতে দাওনি। যখন যা চেয়েছি তাই দিয়েছো। তোমাদের এই ভালোবাসা কিভাবে আমি মূল্য দেব মা? সন্তানকে সুখী দেখতে প্রত্যেকটা বাবা মাই চায়। আর তুই হলি আমাদের একমাত্র মেয়ে। তোকে সুখী দেখে গেলে আমাদের মরেও শান্তি। আবার সেই কথা শুরু করলে তো সন্ধ্যাবেলা। আমি কিন্তু শ্বশুর বাড়ি যাবো না বলে দিচ্ছি, আর বিয়েও করব না। আচ্ছা বাবা, আচ্ছা হয়েছে। মেয়ের আমার খুব রাগ হয়েছে। কেন রাগ হবে না মা? তুমি কিন্তু সন্ধ্যাবেলা মরবার কথা বলো, তো আমার বুঝি রাগ করতে নেই? আরে ও তো কথার কথা, ও নিয়ে এত রাগ করলে চলবে? কথার কথা হোক আর যাই হোক, তুমি বলবে কেন মা? আর তো শুধু কয়েকটা দিন তোমাদের কাছে আছি, আর তার মধ্যে তুমি এইসব কথা বলছো? ঠিক আছে ঠিক আছে, আর বলবো না। এবার একটু হাসো তো দেখি মা। আচ্ছা মা, বাবা তো সেই কোন দুপুরবেলা বেরিয়েছে, এখনো তো ফিরলো না। বাবার ফিরতে একটু দেরি হবে। আসলে শহরে গিয়েছে গয়নার দোকানে। গয়নার দোকানে তো কালকে যাওয়ার কথা ছিল মা। তা ছিল, কিন্তু তোর বাবা কাজে যেহেতু শহরে গিয়েছিল, দোকান ওখানেই, তাই ওখান থেকে নিয়ে চলে আসবে একবারে। হ্যাঁ, গয়নার ডিজাইনও সব পছন্দ করাই আছে, তাই হয়ে গেলে নিয়ে আসতে সমস্যা নেই। কিন্তু এত রাতে বাবা এতটা রাস্তা গয়না নিয়ে একা একা আসবে, যদি কোনো সমস্যা হয়? আরে না না, তেমন কিছু হবে না। বেশি রাত হবে না মনে হয়। তাছাড়া তোর কাকার ছেলে সঙ্গেই আছে। এবার ভেতরে চল, অনেক কাজ বাকি। এই, চুপচাপ যা আছে বের করে দিন, না হলে কিন্তু ফল ভালো হবে না বলে দিলাম। আরে আরে, এ তো পাড়ার সেই ছিঁচকে চোর মদন। কিছুদিন আগে শুনেছিলাম গায়েব হয়ে গেছিল, আবার ফিরে এসেছে। নিজের মনে কি বিড়বিড় করছেন? কথা কানে যাচ্ছে না? যা আছে এক্ষুনি বের করে দিন বলছি। তুমি আমাদের এরকম ভয় দেখাবার চেষ্টা করবে না। আমরা কিন্তু কোনো কিছুতে ভয় পাই না। তাই নাকি? দেখি কেমন ভয় না পেয়ে থাকেন। তুমি কিন্তু আমাদের চেনো না। আমরা কিন্তু দারোগা সাহেবের কাছের লোক। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। তোমরা যেই হও না কেন তাতে আমার কিচ্ছু আসে যায় না। আরে আমার তোমাদের কাছে যা আছে সব চাই। তারপর কোন দারোগা আমাকে ধরে সেটাও দেখব। বেশি বাড়াবাড়ি করো না বলছি, আমাদেরকে যেতে দাও, না হলে কিন্তু আমি জোরে জোরে চিৎকার করব। কে করতে মানা করেছে? এই রাত দুপুর বেলায় জঙ্গলের মধ্যে কে তোমাদের ডাক শুনবে? আমিও দেখি। দেখো, অনেকক্ষণ ধরে তোমাদের কথা শুনছি, আমাদের আর ধৈর্য নাই, আমাদের পথ ছেড়ে দাও। পথ ছাড়াই আছে বে। এক হাতে আমার কাছে ব্যাগটা দিয়ে দে, তারপর চলে যা, আমি তো ধরে রাখিনি। কিছুতেই এই শয়তানদের হাতে ব্যাগ তুলে দেবেন না জেঠু, আমরা শেষ বিন্দু পর্যন্ত লড়ে যাব। তা কেমন করো দেখি? এই ছুরির আঘাতে তোমায় ছিন্ন ভিন্ন যদি না করে দিই, আমিও তাহলে জিতু চোর নই। আপনি ওর কথা শুনবেন না জেঠু, ও ভয় দেখাচ্ছে। ভয় নয় বাচ্চা, তুমি আমায় চেনো না। এরকম কত গলার নলি যে আমি কেটে ছিঁড়ে দিয়েছি তার হিসেব নেই। আরে আজকে না হয় তুমি যোগ হবে। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। এই তো ছেড়ে দিচ্ছি। আমার কি হবে ওপরওয়ালা? এই ব্যাগে আমার মেয়ের গয়না, সারা জীবনের জমানো টাকা সব ছিল। কি করে কি করব আমি? আপনি একটু শান্ত হন জেঠু, আমরা তো আছি, কোনো উপায় ঠিক বের করব। এখন আপাতত চলুন দারোগা সাহেবের কাছে যাই, যদি কোনো সাহায্য করতে পারেন। হ্যাঁ গো, হ্যাঁ গো, তাই চলো, তাই চলো।
আমার সব শেষ হয়ে গেল গিন্নি। এতদিন ধরে মেয়েটার জন্য যা জমিয়ে রেখেছিলাম সব ওই শয়তানটা কেড়ে নিয়ে চলে গেল। আমি এখন কি করে কি করব? তুমি একটু শান্ত হও। এমনিতেই তোমার হাই প্রেশার, আর কিছু বাঁধাবে নাকি এই করে? কিন্তু গিন্নি তুমি বলো এখন আমি কি করব? সে যা হোক কিছু একটা ব্যবস্থা করব। তুমি এখন শান্ত হও তো। কিছুতেই শান্ত হতে পারছি না। চোখের সামনে কি থেকে যে কি ঘটে গেল কিছুই বুঝলাম না। তুমি চিন্তা করো না, আমাদের এই সর্বনাশ যে করেছে তার কখনো ভালো হবে না। ভগবান তাকে শাস্তি দেবেন। মেয়েটার আমার কত শখ ছিল, নিচের পছন্দ করা গয়নাগুলো পরে বিয়ের পিঁড়িতে বসবে। আমি এমন অপদার্থ বাবা, তার সেই গয়নাগুলো রক্ষা করতে পারলাম না। কেন এমন ভাবছো? তোমার তো কোনো দোষ নেই। যে বাবা মেয়ের কথা রাখতে পারে না তার থেকে অক্ষম আর কেউ হয় না। একটু শান্ত হও, কিছু একটা ব্যবস্থা ঠিক করব। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমাদেরকে দেখবে। মেয়েটা শুনলে আমার খুব কষ্ট পাবে। ওকে তুমি কিচ্ছু জানিও না গিন্নি। ও আমাদের তেমন মেয়ে নয়, ও সব বোঝে। আশা করি ও আমাদের সম্মান রাখবে। মেয়ের কাছে যে আমি ছোট হয়ে গেলাম, এই মুখটাকে আমি কি করে দেখাবো? ও সব নিয়ে তুমি একদম চিন্তা করো না। কাল সারা রাত ঘুম হয়নি, একটা অনুষ্ঠান আছে, বিয়ে তো দিতে হবে যাই হয়ে যাক না কেন। চলো একটু বিশ্রাম নেবে। হ্যাঁ গো, তুমি কি একবারও ভালো কাজ করবে না? অনেক তো হলো, এবার ঠিক পথে ফিরে এসো। কি বলতে চাইছিস তুই? কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো না? এই ফালতু কথা বোঝার বা শোনবার অত সময় নেই আমার। সারাদিন খেটে খুটে বাড়ি ফিরে তোর এই বকবকানি আমার ভাল লাগে না। বকবকানি ভালো লাগবে কেন? চুরির কিছু বিদ্যা বললে সেটা তোমার ভালো লাগতো। মুখ সামলে কথা বল, আর একটাও বাজে কথা বললে বাড়ির থেকে বের করে দেব। হ্যাঁ, বের করে দাও না, তাতেই তো আমি মুক্তি পাই। আমার ছেলেটাকে নিয়ে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব, তাও তোমার ওই পাপের অন্ন আমি খাবো না। খবরদার বলছি, তুই যেখানে যাবি যা, আমার ছেলেকে নিয়ে টানাটানি করবি না। আমার বংশধর, আমার রক্ত। এখানে থাকলে তো সে তোমার মতো চোরই হবে। চোর হবে কেন রে? ও লেখাপড়া করে অনেক বড় মানুষ হবে, আমি ওকে ব্যারিস্টার বানাবো। তোমার চুরির টাকা দিয়ে আমি আমার ছেলেকে পড়াবো না। দরকার হয় 5 বাড়ি কাজ করে ছেলে মানুষ করব। তোকে কাজ দেবে? আরে এমনিতেই তো লোকের বাড়ি গেলে চোরের বউ বলে তাড়িয়ে দেয়। চোরের বউকে তো চোরের বউই বলবে না। তুমি যদি চুরি করো তোমাকে তো আজ ফুল চন্দন দিয়ে পুজো করবে না। এই বকবকানি আমার ভাল লাগছে না আর। আমার ছেলে আর আমার মা কোথায়? মা ছেলেকে নিয়ে পাশের ঘরে আছে, এখন ওদের বিরক্ত করো না। মা ঠিক করেছে তোমার দেওয়া ভাত আর খাবে না। আমিও ঠিক করেছি মায়ের পথেই চলবো। তোরা যখন সব ঠিক করেই ফেলেছিস, তোরা যে যা পারিস কর, আমি চললাম। গুরু, একটা জব্বর খবর আছে। কি খবর বল? খবর যদি ভালো না হয় তাহলে তোর খবর আছে। তোমাদের গ্রামের মোড়লের বাড়িতে টাকা আসছে গো, টাকা। কিসের টাকা? আরে ওই যে গ্রামের পেছনে যে কালী মন্দিরটা আছে, ওর নাকি একটা বছরে 50 বছর হবে এবছর। তা সেই উপলক্ষে মন্দিরের সংস্কারের জন্য গ্রামের তহবিল থেকে 10 লক্ষ টাকা মোড়ল মশাই কালকে বাড়িতে নিয়ে আসবেন। পাক্কা খবর তো? হ্যাঁ পাক্কা গুরু, গ্রামবাসীদের বলতে শুনেছি, আর মোড়ল মশাইও ওখানে ছিলেন। সবই ঠিক আছে, কিন্তু কিন্তু আবার কি গুরু? হ্যাঁ, তোমার বাঁ হাতকা কাজ, তাই না? কাল রাতেই বাড়ি সাফ করে দেবে তুমি বললে। না না, কোনো একটা উদ্দেশ্য নিয়ে কাজের টাকা আনছে, সেই টাকা কি হাত দেওয়া ঠিক হবে? আরে না রে বাবা, তুমি এত ভয় পাচ্ছ কেন গুরু? আমাদের মতো গরিব দুঃখীদের জন্যই তো ওপরওয়ালাই ব্যবস্থা করে দিয়েছেন। আমরা তো বড় লোকদের ঘর ফাঁকা করি, তাই না?
বলছিস যখন ব্যাপারটা ভেবে দেখি। আর ভাবাভাবির কিছু নেই গুরু। এই দাঁওটা মারতে পারলে আগামী 6 মাস আর আমাদের কিচ্ছু ভাবতে হবে না। আর এই টাকা থেকে না হয় গরিব দুঃখীদের পরে কিছু তুমি দিয়ে দিও। সে হবে ক্ষণ। তাহলে কালকে কখন মানে এই অপারেশনে নামবে গুরু? গভীর রাতেই নামবো, ঠিক রাত 12টায়। কালকে আমরা দেখা করব, একদম প্রস্তুত থাকিস। এখন আয়। ওকে গুরু। খুব সাবধানে পা ফেলিস নরেন, বাড়ির সবাই এখন ঘুমিয়ে আছে, উঠলি সমস্যা। তুমি চাপ নিও না গুরু, এইসব কাজ কি আজকে আমরা প্রথম করছি? সেই কবে থেকে কাজে নেমেছি আমরা। চুপ চুপ, একদম চুপ, বেশি কথা বলিস না। তাড়াতাড়ি করে কাজটা সেরে বেরিয়ে চলে আসতে হবে, কেউ যেন টের না পায়। ওকে গুরু। তোকে যে বলেছিলাম এই বাড়ির কোথায় কার ঘর, কোন ঘরে গয়না রাখা আছে, চাবি কোথায় আছে, তার খবর সেটা নিয়েছিস? এসব খবর একদম পাক্কা আছে। এই মোড়লের ঘরেই টাকা আর আলমারির চাবি আছে, মোড়লের বালিশের নিচে। প্রতিদিন মাথার নিচে রেখেই ঘুমায়। তাড়াতাড়ি চল, আর দেরি করা যাবে না। এই নাও গুরু, এবার কাজটা শুরু করো। চাবিটা হাতাতে হবে, কিন্তু এই বুড়ি তো বুড়ো তো তার মাথায় নিয়ে দিব্যি ঘুমাচ্ছে। আস্তে করে মাথাটা তোলো, আমি বের করিনি। কিন্তু জেগে যেতে পারে, ভালো করে ভাবনা চিন্তা করে কাজটা কর। আরে জেগে গেলে জেগে যাবে, কিন্তু কাজটা তো আমাদের হাসিল করতেই হবে গুরু। সেরকম বলে এক ডান্ডা মাথায় লাগাবো। বুঝে শুনে কর। এই এই তোমরা কি করছো এত রাতে এখানে? হ্যাঁ, তোমাদের মতলবটা কি? হ্যাঁ, ও সোনার চাঁদ দেখি জেগে উঠছে। আরে এ তো ভালোই হলো, চুপচাপ আলমারি খুলে টাকাগুলো আমাদের হাতে দিয়ে দাও। না না, আমি মরে গেলেও এ কাজ করব না। বেশ, তাহলে মরেই যাও, টাকাটা তো আমাদের চাই। করতে কি চাইছো তোমরা? আমি যদি এক্ষুনি চিৎকার করি তাহলে কিন্তু বাইরের লোক সবাই জেগে যাবে, পালাতে পারবে না। তোমাদেরকে চিৎকার করতে দিলে তো আরে আগেই খবর করে দিচ্ছি। বাজাও। এই একদম চুপ। মাগো, এই দেরি করিস না নরেন, এই চাবিটা নিয়ে আলমারি খোল। গিন্নি, কালকের খবর শুনেছ? মোড়ল মশাইয়ের বাড়ি থেকে মায়ের মন্দিরে টাকা চুরি হয়েছে, সেই ব্যাপারে? সেই ব্যাপারই তো বলছি, গ্রামে সারা লেগে গেছে। মানুষের তহবিলের টাকা বলে কথা। একটা ব্যাপার কি হয়েছে জানো? কি ব্যাপার? শুনছি ওই জিতু চোর নাকি আরও সাঙ্গ নিয়ে চুরিটা করেছে। মোড়ল মশাই নিজের চোখে দেখেছেন, আটকাতে গেলে মোড়ল মশাইয়ের মাথায় আঘাত করে অজ্ঞান করে দেন। জিতু চোর মানে তো সেই চোরটা যে আমাদের মেয়ের বিয়ের গয়না চুরি করেছিল। গিন্নি, হ্যাঁ, তাই তো তোমাকে বলছি। তাহলে তো পুলিশ ওকে এবার নিশ্চয়ই ধরবে। চারপাশের গ্রামে সারা পড়ে গেছে গিন্নি। আজকে রাতে জেগে সবাই পাহারাও দেবে। প্রতিটা বাস স্ট্যান্ডের স্টেশনে পুলিশ প্রহরায় বসেছে। গ্রাম থেকে পালাতে গেলেই ধরা পড়বে। চুরির কিছুক্ষণের মধ্যে পুলিশে জানানো হয়েছে। আশা করা যায় এখন ওরা পালাতে পারেনি। আমি চাই শয়তানটা ধরা পড়ুক, শাস্তি পাক। আমাদের হকের গয়নাগুলো জোর করে কেড়ে নিয়েছিল না, ভগবান ওকে ঠিক শাস্তি দেবে। তাই যেন হয় গো। এতগুলো মানুষের জমানো টাকা নিয়ে পালিয়েছে, গ্রামের মানুষ ওকে ছেড়ে দেবে ভেবেছো? আবার আমাদের গ্রামের উন্নতির টাকা, ও নিশ্চয়ই শাস্তি পাবে। নরেন, চল চল, তাড়াতাড়ি চল, ধরা খেয়ে গেলে পুরো এবারে জেলের ভাত খেতে হবে। এত তাড়াতাড়ি পুলিশে জানবি এটা তো ভাবতেই পারিনি গুরু।
তোর কথা শুনি তো কাজটায় হাত দিলাম, এখন গ্রাম ছেড়ে পালাতে হচ্ছে। এর আগেও তো আমরা পালিয়েছি গুরু, কোনো অসুবিধা তো হয়নি। কথা কম বল, এগিয়ে চল, কোনো মতে এখান থেকে পালাতে হবে। কোথায় যাচ্ছ? একটু তাকাও, তোমাদের জন্য আমরা যে বসে আছি। কে 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 কথা বললো? হ্যাঁ, এত তাড়াতাড়ি ভুলে গেলে? সেদিন যে এতগুলো গয়না নিয়ে নিলে আমাদের কাছ থেকে, এর মধ্যে আমার মুখটা ভুলে গেলে? এ বুড়োটা আর তুই ছিলিস না? চিনতে পেরেছো তাহলে? তাহলে তো এবার তোমার সাথে হিসেবটা মেলাতে হয়। কিসের হিসাব? কাউকে ভয় পাই না। ভয় পাও না তাই? দেখি আমার লাঠির সামনে কিভাবে টেকো। সেদিন নেহাত আমরা নিরস্ত্র ছিলাম, তা না হলে দেখিয়ে দিতাম তোমাদের চুরি বিদ্যা কিভাবে বের করতে হয়। খবরদার, এক পাও এগোবে না। আজকে তোমার জারি জুরি শেষ করে ছাড়বো। এই নাও, সামলাও আমার লাঠির বাড়ি। দেখি কি করে সামলাও তোমরা দুজন। আজকে আর রক্ষে নেই গুরু, আজকে আমাদের এখানেই ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। শুধু কি তাই নাকি, শ্রীঘরেও যাবে। এখন শুধু সময়ের অপেক্ষা। এই নাও আমার লাঠির বাড়ি। বাবা বাবা, ও মরে গেলাম, বাবা বাঁচাও, ও বাঁচাও। মরে গেলাম গো, ও বাঁচাও গো, আর ওটার ক্ষমতা নেই, ছেড়ে দাও না। এই বদমাস দুটোকে দড়ি দিয়ে বেঁধে পেলে এ সময়। কালকে সকালে বিচার বসাবো। এখন তো মোড়ল মশাইয়ের কাছে নিয়ে যাই। নিয়ে যান দারোগা বাবু, বদমাস দুটোকে আচ্ছা করে জেলের ভাত খাওয়ান। সে আর বলতে, কমাস যা জ্বালান জ্বালাচ্ছে, আজকে এর বাড়িতে চুরি করছে তো কালকে তার বাড়িতে লুটপাট করছে। দিনের পর দিন এদের অভিযোগ নিতে নিতে আমি পুরো পাগল হয়ে গেছিলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে ধরিয়ে দেওয়ার জন্য। গ্রামের মানুষদের জমানো টাকায় হাত দিয়ে সব থেকে বড় ভুলটা করলো। ভাবতেও পারিনি শেষমেশ ওদের জন্য কি অপেক্ষা করছে। ইয়া ছেড়ে দিন না দারোগা সাহেব, আমি কিছু জানি না। এত মিথ্যে কথা বলবি না। তোর বুদ্ধিতেই টাকাটা চুরি করতে গেছিলাম, আমি যদি ফাঁসি তুইও ফাঁসবি। একদম চুপ। কাকে নিয়ে যাবো আর কাকে রাখবো সেটা আমি ঠিক করব, তোদের মুখে যেন একটা কথা না শুনি। ওদের আর কোনো কথা শোনবার দরকার নেই দারোগা সাহেব। কদিন আগে আমার জেঠুর মেয়ের গয়নাগুলো আত্মসাৎ করেছে। গ্রামের উন্নয়নের জন্য যে টাকা জমানো ছিল সেটাও ওরা আত্মসাৎ করেছে। ওদের কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া উচিত। এটা যাতে হয় তার ব্যবস্থা করছি। আর ওদের চুরির মাল সব বাজেয়াপ্ত করা হচ্ছে, আশা করি আপনারা সব ফেরত পাবেন। ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দেবেন না, এই ধন্যবাদ দিতে হলে আপনার গ্রামবাসী আর গোলাপকে দিন। ওরা যে সাহসিকতার পরিচয় দিয়েছে তা সত্যি ভুলবার না। এই দুটোকে নিয়ে যায় আজকে রাতে হাজতে, কালকে সকালে ওদের কি ব্যবস্থা করা যায় দেখছি। ধন্যবাদ গো গোলাপ, ধন্যবাদ। ধন্যবাদ দেবেন না মোড়ল মশাই, এ আমার কর্তব্য। মা, আপনার শরীর কি খুব খারাপ লাগছে? আমাকে বলুন কি হচ্ছে। এইসব আমার ছেলের পাপের ফল বৌমা। যা অন্যায় করেছে তার শাস্তি তো পাচ্ছে মা। আমার ছোট্ট ছেলেটা কতদিন হলো তার বাবাকে দেখতে পায়নি। সব আমার দোষ মা, জেনে শুনে তোমাকে বাড়ির বউ করে এনেছিলাম। ভগবান তার শাস্তি আজ আমায় দিচ্ছে। ওভাবে বলবেন না মা, আপনি তো আমার মায়ের মতো, কোনোদিনও আমার আদর যত্নের কোনো অভাব রাখেননি। মানুষটা যদি ঠিক না হয় তাহলে আপনার কি করার আছে মা? সবই তো আমার শিক্ষার ফল বৌমা। মানুষ তো বলবে আমি চোরের মা। আপনি একটু চুপ করে ঘুমানোর চেষ্টা করুন। ডাক্তারবাবু বলে গেছেন আপনার শরীরের অবস্থা ভালো না, চিন্তা করলে আরো খারাপ হবে। আমি তো মরে যেতেই চাই বৌমা। এমন কুলাঙ্গার ছেলের জন্ম দিয়েছি, এই বয়সে সেও আমায় শান্তি দিল না। এর থেকে মরে যাওয়াই ভালো। আমাকে অনাথ করে আপনি কোথায় যাবেন? আমি যে পুরো অসহায় হয়ে যাব। তোমার আর নাতির মুখের দিকে তাকিয়েই তো বেঁচে আছি। বেঁচে আপনাকে থাকতে হবে মা, তাই তো এখন ওষুধটাও খেতে হবে লক্ষ্মী মায়ের মতো। আমি কি আর সুস্থ হতে পারবো বৌমা? কেন পারবেন না? আপনি আমার কথা মতো ওষুধগুলো ঠিক করে খান।
ঠিক আছে, দাও। আমাকে একটু সাহায্য করবে গো। কে তুমি? এরকম ছেঁড়া ফাটা মলিন চেহারা, কে তুমি? কে? একটু খাবার দেবে গো। খাবার চাইছে? খাবার আমি ওনার জন্য নিয়ে বসে আছি জানো। তুমি আমাকে একটু খাবার দাও না, আমি তোমার সব কাজ করে দেব। থাক, আমার এত উপকার করতে হবে না। কোথা থেকে এসে জুটেছে পুরো চোরের মতো দেখতে, তারপর আবার কোথায় কখন কি করে বসে তার ঠিক নেই। চোর বলো না গো, আমি চুরি করতে আসিনি। যা করতে আসো আমার তা জেনে লাভ নেই। রাস্তা থেকে সরো দেখি। দোকান খুললাম, কোথায় খরিদ্দার আসবে উনি এসে হাজির। কি সুন্দর মাংসের খিচুড়ির ঘ্রাণ আসছে। তোমার দোকানের মাংসের খিচুড়ি হয়? হয় হয়, হাঁসের মাংসের খিচুড়ি। তা জেনে তোমার লাভ নেই, তুমি এখান থেকে কাটো বলো। এমন করছো কেন? খাবার না দাও, একটু ঘ্রাণ তো নিতে দাও। আমি তো আর তোমার খিচুড়ি খাচ্ছি না। হাঁসের মাংসের খিচুড়ির দাম কি তুমি জানো, যে তার ঘ্রাণ নিচ্ছ? আমার মা খুব সুন্দর হাঁসের মাংসের খিচুড়ি রাঁধতেন। বৃষ্টির দিনে এই খিচুড়ি খাওয়ার যে কি মজা। মজা দেখাতে হবে না, এখান থেকে যাও, না হলে আমি মজা দেখাবো, বুঝতে পারলে? বেশ বেশ বেশ, চলে যাচ্ছি গো, চলে যাচ্ছি। মোড়ল মশাই বাড়িতে আছেন? কে এই অসময়ে? আমি জিতু চোর বাবু, চিনতে পেরেছেন আমাকে? এই জিতু চোর মানে? ওই 10 বছর আগে ওই গ্রামের উন্নয়নের টাকা চুরি করে তুমি জেলে গেছিলে, তাই না? হ্যাঁ বাবু, আমি সেই অদম। আজকে এত বছর পরে আবার কি মনে করে এখানে এসেছো? তোমাকে তো ওই দিনই পুলিশে দেওয়া হয়েছিল, ছাড়া পেলে কি করে? জেলে ভালো কাজ করবার জন্য আমার শাস্তি 5 বছর মুকুব করে দেওয়া হয়েছে। যাই হোক না কেন, তোমাকে আর আমি এই গ্রামে থাকতে দেব না। কিন্তু বাবু, আমার পরিবার তো এই গ্রামেই আছে। তুমি জেলে যাওয়ার কিছুদিন পরে তারাও কোথাও চলে গেছে, কেউ জানে না। আমি আমার ছেলেটাকে আর দেখতে পাবো না। সবই তোমার পাপের কর্ম। এখন এসো, আর তোমার মুখ আমি দেখতে চাই না। সব খারাপ কাজ ছেড়ে দিয়েছি বাবু, আমাকে আপনার কাছে আশ্রয় দিন। দুবেলা দুমুঠো ভাত দিলে আমি খুশি, সব কাজ আমি করে দেব। কোনো চোরকে বিশ্বাস করব না। এখন এখান থেকে যাও, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এমন করবেন না বাবু, আপনার পায়ে পড়ি বাবু, আমাকে তাড়িয়ে দেবেন না বাবু। মিথ্যে চোখের জল আর নাটকে আমার মন গলাতে পারবে না। চলে যাও এখান থেকে। চলে যাচ্ছি বাবু, চলে যাচ্ছি। গুরু, তোমার ছাড়া পাওয়ার খবর শুনে তোমাকে হন্যে হয়ে খুঁজেছি। কোথাও না পেয়ে যখন চলে আসছিলাম তখন দেখলাম এই কুটিরের কাছে তুমি পড়ে আছো। আমার কথার ভাবিস না রে নরেন, আমি বোধহয় আর বেশি দিন বাঁচবো না। না খেয়ে খেয়ে শরীরের অবস্থা শেষ রে। একসাথে অনেক পাপ করেছি গুরু, একসাথে জেলও খেটেছি, এবার একসাথেই বাঁচবো। আমারও তো 3 কুলে কেউ নেই। আমার কথার ভাবিস না নরেন, চলে যা এখান থেকে, চলে যা। একটা মৃত্যু পথযাত্রী মানুষের কাছে বসে থেকে কি করবি? ভালো কোনো কাজ করে জীবনটা চালা রে। আমি তোমার জন্য একটু কিছু খাওয়ানোর ব্যবস্থা করি, চুপ করে বসে থাকো। না খেতে খেতে আমার খাওয়ার ইচ্ছেটাই মরে গেছে রে নরেন। শুধু মায়ের হাতের এই হাঁসের মাংসের খিচুড়িটা যদি মরবার আগে একবার খেতে পারতাম। তোমার মায়ের হাতের খিচুড়ি তো আমি এনে দিতে পারবো না গুরু, চেষ্টা করব যেন তোমার মায়ের হাতের মতো হাঁসের মাংসের খিচুড়ি খাওয়াতে পারি। তোকে কিছু করতে হবে না রে, তুই চুপ করে বস। তুমি বসো গুরু, আমি আসছি চট করে। আমার বুকে কত ব্যথা করছে, চোখ খুলে রাখতে পারছি না। নরেন, তুই কোথায় গেলি? আমি বোধহয় আর বাঁচবো না। মাগো, তোমার হাতের ওই হাঁসের মাংসের খিচুড়ি খাওয়ার স্বাদ আর পূরণ হলো না। রমা, তুই আমার ছেলেটাকে দেখিস। বেঁচে থাকতেও কি আর দেখে যেতে পারলাম না। আবার সময় হয়ে এসেছে।
এই দেখো গুরু, তোমার জন্য কি এনেছি, একদম টাটকা টাটকা হাঁসের মাংসের খিচুড়ি। খেয়ে নাও দেখি, এখনো গরম আছে। কি গুরু, তুমি কথা বলছো না কেন? চোখ খোলো গুরু। হ্যাঁ, আমি তোমার জন্য কি এনেছি দেখো। তুমি আমাকে একা ফেলে যেতে পারো না, তুমি আমাকে একা ফেলে যেতে পারো না গুরু।